মার্কস রাশফোর্ডের আউটস্ট্যান্ডিং দুইটা গোলের মধ্য দিয়ে বার্সা নিউক্যাসলের এগেইনস্টে উইন হয়েছে, যদিও একটা গোল কনসিড করছে। 2-1 ম্যাচটা উইন করে নিছে বার্সা। এটা বার্সেলোনার জন্য এওয়ে ম্যাচ ছিল। তো এওয়ে ম্যাচ থেকে 3টা পয়েন্ট বের করে নিছে এবং এই সিজনে এই সিজনের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্টার্টিং ম্যাচ ছিল এইটা। তো একদম পারফেক্টলি 3টা পয়েন্ট পকেট করতে পারছে। এই জন্য অনেক বেশি পরিমাণ বার্সা পুরো টিম স্বস্তিতে থাকবে। মার্কস রাশফোর্ডের যে গোল দুইটা হয়েছে, দুইটাই দুর্দান্ত ছিল। দুইটাই অনেক বেশি পরিমাণ স্টার্নিং ছিল। একটা হেড থেকে আসছে আর একটা শুট থেকে আসছে। তো আউটসাইড অফ দ্য বক্সের বাইরে থেকে একটা শুট করে গোল পাইছে। ঠিক আছে, দুইটাই পারফেক্টলি তার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তো এবার যদি আহ, একটু পেছন থেকে শুরু করি, বার্সার ফার্স্ট হাফটা ফার্স্ট হাফটা এমনভাবে গেছে, ওইটা যে খুব বেশি পরিমাণ সুইটেবল ছিল সেটা বলার মতো না। ফার্স্ট হাফটা যেইভাবে শেষ করার দরকার ছিল ঠিক সেইভাবে শেষ করতে পারে নাই। তবে সেকেন্ড হাফটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং যতটুকু প্রত্যাশিত ছিল তার থেকে খানিকটা বেশি হয়েছে বলে মনে করতেছি। যদিও ফার্স্ট হাফে যদি বার্সার ডমিনেটিংয়ের দিকে এগিয়ে থাকতে পারতো, ওইটার মোটিভেশনের কারণে সেকেন্ড হাফে গিয়ে দেখা যাইতো যে কন্ট্রোলিংয়ের দিকে বার্সা আগাইতে পারতেছে। বার্সা যে নিউক্যাসলকে কন্ট্রোল করতে পারছে সেইটা আমি মনে করতেছি না। তবে সেকেন্ড হাফে গিয়ে ডমিনেট করতে পারছে বলে আমি মনে করতেছি। বার্সা যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল ওয়েতে আগানোর চেষ্টা করছে, যদিও এইটা লা লিগার যে টিমগুলা, আচ্ছা লা লিগার টিমগুলার কথা বাদ দেই, বার্সার যে স্টাইল এইটার মধ্যে টেকনিক্যাল যে বিষয় মানে হ্যান্সি ফ্লিক মানে অনেক বেশি পরিমাণ কৌশলগত দিকে যে বিষয়গুলো আছে সেইগুলোর দিকে নজর দেন। এই ম্যাচটাতেও দেখা গেছে। তো বার্সা যে গোলটা কনসিড করছে, এইখানে বার্সা এর ডিফেন্ডারদের বিশেষ করে রোনাল্ডো আরাউহো এর ডিসিশন মেকিং কিংবা রানিং যেই স্পিডটা, সে যে একটা এইম ছাড়া এইমলেস ওয়েতে রান করতেছে কিংবা মার্কিংয়ে যাইতেছে, সেটা খুব ভালোভাবেই ফুটে উঠছে। আমি কোনোভাবেই মানে মানে মেনে নিতে পারতেছি না যে রোনাল্ডো আরাউহো যেইভাবে বলটাকে মানে বলটা ক্রস হবে না, তার সে বলটাকে আটকিয়ে দিবে এইরকম একটা তার চিন্তা ভাবনা ছিল। সে যেইভাবে রান করে বল মানে সামনে আসছে, আমার কাছে মনে হয় যে সে যদি একটু মার্জিত ওয়েতে যাইতে পারতো কিংবা তার রানিং যে ব্যালেন্সটা এটা যদি মিলাইতে পারতো, তাহলে গর্দন যেই প্লেয়ারটা স্কোর করছে অপোনেন্টের, সে যেইভাবে মানে স্কোরটা বের করে নিছে, ওইটা সে অনেকটাই অফসাইডের পজিশনে ছিল। তো অফসাইডের পজিশনে মানে ছিল বলতে মানে আহ, যদি রোনাল্ডো আরাউহো সেইখানে ওইভাবে সে সামনে না আসতো, আমরা দেখছি যে রোনাল্ডো আরাউহো যেইভাবে সামনে আসছে, সে আসার কারণে গর্দান মানে অফসাইডের আর মানে থাকে নাই, সে অন সাইডে পড়ে গেছে। যদি সে লাইনটা মেনটেন করতে পারতো, গর্দানের কাছে যেই প্লেয়ারটা ছিল বার্সার, ওই প্লেয়ারটাকে মানে লক্ষ্য করে যদি রোনাল্ডো আরাউহো একটু রান করতো কিংবা তার ব্যালেন্সটা মেনটেন করতে পারতো, আমার কাছে মনে হয় যে ওইটা অফসাইডের একটা সৃষ্টি হইতে পারতো। তবে সে যেইভাবে রান করে সামনে আসছে, একে তো বলটা মানে স্টার্ট করতে পারে নাই, মানে সরি স্টপ করতে পারে নাই। সেকেন্ডলি মানে আহ, যে গর্দন যে স্কোরটা পাইলো, সে কিন্তু অন সাইডেই পড়ে গেছে। তো রোনাল্ডো আরাউহো এর ডিসিশন মেকিং, রানিং এর যে ব্যালেন্সগুলা, এইগুলাতে অনেক বেশি পরিমাণ উন্নতির দরকার আছে। কারণ অনেক সময় দেখা যায় যে সামান্য স্পিড দেওয়ার কারণে অনেক কিছুই ঘটে যায়। এই যে এইটা ঘটলো। তো আমার কাছে এইটাই মনে হইতেছে, আমি সেটা বললাম। তো এই জায়গাতে যদি আপনার অন্য কোনো মত থাকে বা আপনি যদি মনে করেন যে রোনাল্ডো আরাউহো এর রানিংটা ঠিক ছিল এবং মানে গর্দন সে অফসাইডের পজিশনে ছিল না, রোনাল্ডো আরাউহো যদি ওইখানে নাও যাইতো, তাও সে অন সাইডে থেকে ওইটা ফিনিশ করতে পারতো। তাহলে এইভাবে যদি আপনার মত হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই
কমেন্টে জানাতে পারেন। আমি সেইটা অবশ্যই মানে পজিটিভলি দেখব, কারণ আপনার মতামত বা আপনার অপিনিয়ন সেটা মানে আপনার পার্সপেক্টিভ অনুযায়ী ওইটা কীরকম হয় সেইটা তো অবশ্যই মানে আপনি তুলে ধরতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি ইতিমধ্যেই বলে দিছি, পেদ্রি যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল, সেটা আমরা সবসময়ই জানি। আজকের ম্যাচটাতেও তাকে দেখা গেছে সে অনেক বেশি পরিমাণ শান্ত ছিল, তার কাছ থেকে থ্রু বলও দেখা গেছে। তবে থ্রু বলগুলা যে কাজে লাগছে সেইটা বলার কোনো সুযোগ আসলে নাই। ফার্স্ট হাফে তো ফাইনাল থার্ড কোনোভাবেই ওয়ার্কআউট হয় নাই। আহ, আমরা পেদ্রির কাছ থেকে যথেষ্ট পরিমাণ সাপ্লাই দেখছি, পাসিং দেখছি, কিন্তু ওইগুলা যে খুবই ইফেক্টিভলি কাজে লাগানোর দিকে আগাইতে পারছে ফ্রন্টলাইন ওই বলগুলাকে নিয়ে, সেইটা আসলে মানে কোনোভাবেই দৃশ্যমান হয়নি। সেইটা বলারও কোনো আসলে ওয়ে নাই। তবে সেকেন্ড হাফে গিয়ে বার্সা অবশ্যই আরও একটু গুছিয়ে নিজেদেরকে নিতে পারছে। ফার্স্ট হাফে যেই ধরনের ভুলগুলা হয়েছে কিংবা যেই জায়গাতে সমস্যাগুলো হয়েছে এইগুলা নিয়ে কোচিং স্টাফরা কিংবা হ্যান্সি ফ্লিক যথেষ্ট পরিমাণ ইনস্ট্রাক্ট করতে পারছে প্লেয়ারদেরকে, এবং ওরা এক্সিকিউশন কিভাবে করবে সেইটার দিকে নজর দিতে পারছে। তো এগুলার কারণেই বার্সা গোল মানে লিডে যাইতে পারছে। আর রাশফোর্ড যে হেডের মাধ্যমে যে গোলটা পাইছে স্কোর করছে, ওইটা তো আসলে কুন্দে এর ওইটা ডেলিভারি ছিল বা ওইটা ক্রস ছিল, ওইখান থেকে হেডের মাধ্যমে বলটা মানে নেট টাচ করে। আসলে প্লেয়ার যখন এত কাছে থেকে একটা প্লেয়ার যখন হেডের মাধ্যমে মানে গোল করতে চায় কিংবা হেড করে, তখন গোলকিপারের আসলে ওইভাবে কোনো কিছু করার থাকে না, কারণ হেডের বলগুলা এমনভাবে ডেলিভার হয় বা যায়, তখন দেখা যায় যে গোলকিপার আসলে নিশানায় টিক করতে পারে না যে আসলে ওইটা কোন দিকে যাইতে পারে। তো এমনটাই হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। রাশফোর্ডের এখানে যথেষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্স ফুটে উঠছে। সে যেইভাবে হেডটা করছে ওইটাতে এমনিতেই স্পিড ছিল, আবার হেডটা পজিশনিং ছিল। সব থেকে বড় কথা হচ্ছে হেডটা পজিশনিং ছিল। এইভাবে প্লেসিং হেড অনেক ক্ষেত্রেই মানে দেখা যায় না। তো এই জায়গাতে রাশফোর্ড অবশ্যই তার স্পেশালিটিটা সে শো করতে পারছে, এই জন্য সে বাহবা পাওয়ার যোগ্য। আর সেকেন্ড যে গোলটা আসছে ওইটা বক্সের বাইরে থেকে সে শ্যুট করছে। এখানে একটা বিষয় ঘটছে, সেটা হলো রাশফোর্ড যে এটা শ্যুট করবে, আমার কাছে মনে হয় যে অপোনেন্টের ডিফেন্ডাররা সেটা আসলে আঁচ করতে পারে নাই। আমিও মানে অনেকটাই মানে নিশ্চিত ছিলাম, বা আমি মনে মনে বলতেছিলাম যে বলটা ছেড়ে দে, পাস দিয়ে দে, কারণ তার সামনে কিন্তু প্লেয়ার ছিল। সে যেই দিক থেকে শ্যুট করছে তার তো রাইট সাইড, ওই জায়গা থেকে শ্যুট করছে, তো ওই সামনে কিন্তু প্লেয়ার ছিল। সে চাইলে ওইটা মানে বলটা ছেড়ে দিতে পারতো, পাস করে দিতে পারতো, কারণ পাস করে দিলে দেখা যাইতো যে বলটা আবার ক্রস হয়ে বক্সে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমিও সেটা চাইছিলাম যে পাস করে দে, কারণ একদম প্লেয়ার সাথেই ছিল। ওইটা যে সে বলটা মানে শ্যুট করার মতো যে প্লেস সেটা যে সে ক্রিয়েট করে নিতে পারবে, ওইটা আসলে এক এমনিতেই একটা তার মানে গুড ক্যারেক্টার হিসাবে চিহ্নিত করা যাবে। সে যে ওই প্লেয়ারটা মানে তাকে যে মার্ক করতেছে, ওকে বিট করেও যে ওইখানে একটা জায়গা ক্রিয়েট করে নিছে, এই জন্য সে এই জায়গাতে আমার কাছে মনে হয় যে আলাদাভাবে মানে হাততালি পাওয়ার যোগ্যতা রাখে, বা তার ক্যাপাবিলিটি কিংবা সে এটা প্রাপ্য, মানে এই যে এইটার কারণেই সে প্রাপ্য। সেকেন্ডলি হচ্ছে যে সে শ্যুটটা করলো, ওইটা তো এমনিতেই পজিশনিং ছিল। বলটা একদম উপরের বারে লাগছে, ওইখানে লাগার পরেও বলটা নিচের দিকে ডাউন হয়ে গেছে। তো প্লেসিং ছিল, পজিশনিং ছিল, শ্যুটটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল ছিল। আহ, তো এইটাও অবশ্যই তার অন্যরকম দক্ষতার একটা প্রমাণ, অভিজ্ঞতার প্রমাণ। তো দুইটা গোলই যথেষ্ট পরিমাণ তার তার নিজেকে তুলে ধরতে ভূমিকা রাখতেছে বলে আমি মনে করতেছি। তো তার দুইটা গোলের মধ্য দিয়ে বার্সা পয়েন্ট বের করে নিতে পারছে। আমার কাছে মনে হয় যে রাফিনিয়া আজকে চাইলে স্কোর করতে পারতো, মানে স্কোর করতে পারতো বলতে স্কোর করতে তো পারে নাই। সে যেইভাবে শ্যুটগুলা করছে, সে যেই বলগুলা মানে পাইছে বা শুটিং করছে, ওইগুলা এত বেশি পরিমাণ ইফেক্টিভ ছিল না আসলে। তার যে শ্যুটগুলা ছিল ওইগুলা যে অপোনেন্টের কিপার অর্থাৎ নিউক্যাসলের কিপার আহ, মানে খুবই মানে অনেক কঠিন ওয়েতে বা অনেক অসম্ভবভাবে যে সে মানে সেভ করছে, সেইটা আমি মনে করতেছি না। একদম সাধারণভাবেই সে মানে সেইগুলাকে
ক্যাচ করতে পারছে কিংবা সেভ করতে পারছে। তো রাফিনা যথেষ্ট পরিমাণ আজকে ফ্লেক্সিবল ছিল, তার শুটিংটা হইছে কিন্তু শুটিংগুলো ইফেক্টিভ হয় নাই। তো এই জন্য তার স্কোর পাওয়ার পসিবিলিটিসটা কমে গেছে আমি মনে করতেছি। সে যেহেতু দেখতেছে যে তার স্কোরিংটা, তার শুটিংগুলো এইভাবে সে পারফেক্ট করে তুলতে পারতেছে না, সেক্ষেত্রে তার আরও বেশি পরিমাণ পাসিংটা বা বল ছেড়ে দেওয়ার দিকে নজর দেওয়া উচিত ছিল বলে আমি মনে করতেছি। তবে একটা শ্যুট ছিল যেটা খানিকটা হলেও বাইরে দিয়ে গেছে, ওইটা যদি অন টার্গেট থাকতে পারতো তখন দেখা যাইতো যে ইফেক্টিভ একটা শ্যুট ক্রিয়েট হওয়ার সম্ভাবনা তৈরি হইতো। যেহেতু সেটা হয় নাই, সেহেতু ওভারঅল বলা যায় যে তার সে শুটিংয়ের জন্য যথেষ্ট স্পেস পাইলেও, শ্যুট করলেও তার শুটিংগুলো ওই রকম সে ইফেক্টিভ করে তুলতে পারেনি। অন্যদিকে আমরা ফেরমিনকে দেখছি, ফেরমিন আজকে বল অনেকটাই ছেড়ে দিছে, মানে বলগুলা সে তার টিমমেটদেরকে বা সে বল ছেড়ে দেওয়ার দিকে মনোযোগী ছিল, ঠিক আছে। কিন্তু আহ, সে যে খুব বেশি পরিমাণ আজকের ম্যাচটাতে ইফেক্ট রাখতে পারছে সেইটা আমার কাছে ওইভাবে মনে হচ্ছে না। কারণ তার কাছ থেকে যে খুব ভালো মানের কোনো শ্যুট কিংবা থ্রু বল ওইভাবে দেখতে পাওয়া গেছে সেইটা আসলে হয়নি। যথেষ্ট পরিমাণ মিডের মধ্যে সে পেড্রিকে হেল্প করা কিংবা ওইখানে ফ্র্যাঙ্কি ডিয়ং ছিল, আহ, তাদেরকে বলটা পাসিং কর, তার নিজের জায়গা থেকে স্বাভাবিক যে খেলাটা ছিল সেইটা সে প্রেজেন্ট করতে পারছে, এই দিক থেকে ঠিক আছে। কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুর দেখা আসলে পাওয়া যায়নি। কিন্তু তার কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল, এটা এক্সপেক্টেড ছিল যে সে হয়তো মানে অন্যরকম কোনো কিছুর দেখা দেওয়াতে পারবে, কিন্তু সেটাতে সে অনেকটাই আমি বলবো যে ব্যর্থ, বা সেটা হয়নি। তাকে নিয়ে যে এক্সপেকটেশনের মেজারমেন্ট বা পরিমাণটা সেটা আরেকটু বেশি ছিল। আর যদি গার্সিয়াকে নিয়ে বলি, হুয়ান গার্সিয়া আসলে তাকে নিয়ে আরও আগেই বলা দরকার ছিল, তবে একটা একটা করে তো বলতে হয়। গার্সিয়া যথেষ্ট পরিমাণ তার আহ, তার পজিটিভ মেন্টালিটির ছাপ রাখতেছে। সে তো এত বেশি পরিমাণে এক্সপেরিয়েন্সড না, এটা ঠিক আছে। কিন্তু তাকে ম্যাচের মধ্যে যেইভাবে দেখা যাইতেছে কিংবা আজকের ম্যাচটাতে যেইভাবে দেখা গেছে সেইটাতে, সেটাই দেখে আসলে মনে হচ্ছে যে সে বার্সা গোলকিপার পজিশনটাতে দীর্ঘদিন থেকে খেলতেছে। কিন্তু সে তো দীর্ঘদিন থেকে খেলতেছে না, তার এখানে জায়গা পাওয়া কিংবা এখানে খেলার সময়টা খুব বেশি দিন হয়নি। তবে সেটার, সে যেইভাবে এখন খেলতেছে কিংবা তার পারফরমেন্সটা সে যতটুকু পরিমাণ পজিটিভলি ধরে রাখার চেষ্টা করতেছে, এইটা যদি সে করতে পারে বা এটার স্থায়িত্ব ঘটে, তাহলে দেখা যাবে যে সে অনেক লম্বা সময় এই টিমের সাথে থাকার সম্ভাবনা তৈরি হবে। যে গোলটা বার্সা হজম করছে কিংবা কনসিড করছে, ওইটাতে যে তার খুব বেশি পরিমাণ কোনো কিছু করার ছিল সেটা আমি মনে করতেছি না। কারণ বলটা এমন একটা জায়গা থেকে গর্দন সে মানে পুশ করছে, ওই পজিশন থেকে তো আসলে মানে একদম পুশটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে কোনো গোলকিপারের জন্য আটকানো আসলে অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। তো এই, সে যে এমন একটা জায়গা থেকে মানে বলটা পুশ করছে একদম একদম পারফেক্টলি, গোলটা তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ঠিকঠাক ছিল। তারা মানে যে গোলটা পাইছে এটা কিন্তু আহ, খুবই ভালো গোল ছিল। আর আজকে হুয়ান গার্সিয়াকে তারা বিট করতে পারছে, একবার হলেও বিট করছে। এই জন্য তাদেরকে বলতে হয় যে তারা যথেষ্ট পরিমাণ পজিটিভ ওয়েতে ফুটবল খেলছে। আর গার্সিয়া তো আরও বেশি পরিমাণ পজিটিভ ছিল, এই জন্য তাকে আরেকবার বিট করা কিংবা একবারের উপরে বিট করা তাদের পক্ষে সম্ভব হয়নি। যদি সে একটু ডাউন অবস্থার মানে শো করতো বা তার একটু ডাউন অবস্থা সে দেখাতো, তখন দেখা যাইতো যে গোল আরও বেশি পরিমাণ নিউক্যাসল পাওয়ার একটা পর্যায়ে চলে যেত। আমরা তো ফার্স্ট হাফেই দেখছি যে হুয়ান গার্সিয়া যেইভাবে একটা বল সেভ করছিল, ওইটা তো যেইভাবে তারা স্কোর করছে একটা, ওইটার মতোই ছিল অনেকটা ওই বলটা। তো ওইটা তো একদম ভালো একটা ছিল, শ্যুট ছিল বা পুশ ছিল, ওইটা সে সেভ করে দিছে। তাছাড়া তো আরও অনেকগুলা আমরা দেখছি। আর তারা তো থ্রু যেইগুলা ছিল ওইগুলা তো মানে বক্সের কাছে যে থ্রুগুলা ছিল সেগুলো ডাইরেক্টলি বক্সে খেলছে। ওইখানেও হুয়ান গার্সিয়াকে যথেষ্ট পরিমাণ অ্যালার্ট মনে হয়েছে। তার যে সে যে খুবই আহ, মানে সিরিয়াস অবস্থায় আছে। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এখানে তো সবাই সিরিয়াস থাকবে সেটা ঠিক আছে, কিন্তু সে যে আরও এক্সট্রা সিরিয়াস অবস্থায় আছে এই জায়গাগুলো দেখে মনে হয়েছে কিংবা ফুটে উঠছে। তো আমরা
কুবার্সিকে দেখছি তাকে সাব অফ করানো হয়েছে। কুবার্সি সাব অফ করে মাঠের বাইরে চলে গেছে। আমার কাছে মনে হয় যে এটা টেকনিক্যাল একটা ট্যাকটিক্স ছিল, মানে একটা একটা পরিকল্পনার অংশ ছিল। এখানে আমরা তাকে উঠিয়ে নেওয়াটা আসলে কোচিং স্টাফ কিংবা হ্যান্সি ফ্লিকের কথাই যদি বলি, তিনি হয়তো অন্য কোনোভাবে চিন্তা করছিলেন। এখানে আমরা দেখছি যে নিউক্যাসলের কোচও যথেষ্ট পরিমাণ মানে সাবস্টিটিউটের দিকে মনোযোগী ছিলেন। তিনি খুবই যে সময় নিছেন ওইগুলা করতে সেটাও না, বার্সাও ওইগুলার উপরে ডিপেন্ড করে প্লেয়ার সাব অফ করানোর দিকে নজর দিছে। আর জেরার্ড মার্টিনকে নিয়ে যদি বলি, আসলে জেরার্ড মার্টিন যে খুবই খারাপ অবস্থায় ছিল সেটা আসলে চোখে পড়েনি ওইভাবে। সে যথেষ্ট পরিমাণ ভালো অবস্থায় ছিল। তবে একটা কথা বলতে হয়, হুয়ান গার্সিয়া ফার্স্ট হাফে যে গোলটা সেভ করছে, ফার্স্ট হাফে খুবই একটা ইফেক্টিভ পুশ ছিল নিউক্যাসলের কাছ থেকে। ওইটা যে সেভ করছে, ওই ক্রসটা কোন জায়গা থেকে আসছিল? ওই ক্রসটা আসছিল লেফট ব্যাকের সাইড থেকে। তো লেফট ব্যাকের সাইডে কে খেলে? লেফট ব্যাকের সাইডে খেলে জেরার্ড মার্টিন। ওই জায়গাতে কিন্তু তার একটা সমস্যা ছিল, কিংবা সে কিন্তু ওই প্লেয়ারটাকে মার্কিং ওইভাবে করতে পারেনি। তাছাড়া মানে ওই যে বলটা ক্রস হয়ে আসছে, এখানে যে শুধু জেরার্ড মার্টিনকে মানে দোষারোপ করতে হবে, কিংবা তাকে তার ব্যর্থতা কিংবা অদক্ষতা ওইটাকে ফুটিয়ে তুলতে হবে সেটা আমি মনে করছি না। কারণ ওই জায়গাতে আরও প্লেয়ার ছিল তখন। তখন কিন্তু ওইখানে আরও প্রায় 3টার মতো প্লেয়ার ছিল। তো যদি বলতে হয় তাহলে ওভারঅল সবাইকে নিয়ে বলতে হবে। কিন্তু ওই পজিশনে কে খেলে, ওই পজিশনে কে ছিল? জেরার্ড মার্টিন। স্বাভাবিক করতে তার নামটাই সব থেকে বেশি জুড়ে সুরে আসবে, এবং সেটাই আসতেছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা যখন মানে যারা খেলা বিশ্লেষণ করেন কিংবা যারা কথা বলেন, অনেক অনেক আছেন বিজ্ঞরা, তারা হয়তো এই জায়গাটাকে তুলে ধরতে পারেন কিংবা এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেন। আমরা যখন বালদেকে দেখতাম, বালদে যখন থাকতো তখন কিন্তু এই ধরনের ক্রস আসলে খুব বেশি পরিমাণ যে হইতো সেটা। তবে একটা জিনিস হচ্ছে, পুরো একটা হাফে এইটা একবারই করছে এবং সেটা ছিল ইফেক্টিভ ওয়েতে। সেটা যে বারবার করছে সেটা না। তবে জেরার্ড মার্টিন যথেষ্ট পরিমাণ ওভারঅল যথেষ্ট পরিমাণ সে সলিড ছিল। আমরা কুন্দেকে দেখছি, কুন্দে সে তার সাইডটা যতটুকু পরিমাণ ফিজিক্যাল তার যে এবিলিটি সেটাকে ব্যবহার করে, কিংবা তার যে কৌশলগত দক্ষতা, সব কিছুর সংমিশ্রণের মধ্য দিয়ে ওই পজিশনটা সামাল দেওয়ার চেষ্টা করে, এবং আজকের ম্যাচটাতেও সেটা হয়েছে। আমরা কুন্দের কাছ থেকে ক্রসটা পাইছি, যেটা ফার্স্ট গোল ছিল মার্কাস রাশফোর্ডের কাছ থেকে। তো তার ক্রসের মধ্য দিয়েই সে ঠিকঠাক মতো হেড করতে পারছে এবং সেখান থেকে গোল আসে। আমার কাছে মনে হয় যে কুন্দে সে যথেষ্ট পরিমাণ আহ, মানে গোল করানোর দিকে কিংবা অ্যাটাকিংয়ের দিকে মনোযোগী অবস্থায় থাকে, বালদেও থাকে। সেটা ঠিক আছে, ফুলব্যাক যখন অ্যাটাকিংয়ের দিকে অনেক বেশি পরিমাণ মনোযোগী অবস্থায় থাকতে পারে, তখন যে কোনো টিমের জন্য এটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। আমরা বড় বড় যেই আসলে আমি ইতিহাসে যাব না, ইতিহাস বলতে লিজেন্ড যারা আছে ফুলব্যাক, তাদের ওই দিকে এখন যাচ্ছি না। তবে বর্তমান সময়েও অনেক ফুলব্যাক আছে যারা সরাসরি অ্যাটাকিংয়ের দিকে তাদের টিমে সাহায্য করে। এইরকম উদাহরণ অনেক দেওয়া যাবে। তো বার্সাতে কোন দিকে আমরা দেখতে পাই, বালদেও কিন্তু যথেষ্ট পরিমাণ রান করতে পারে, এবং আমরাও তার কাছ থেকে মানে অ্যাটাক বিল্ডিংয়ের যে প্রসেস সেটাতে হেল্প করতে দেখি। আজকে তো কুন্দে সরাসরি মানে হেল্প করলো, সেটা তো দেখা গেছে। যে অ্যাসিস্টটা আসছে সেটা তো তার কাছ থেকেই আসছে। তো ফুলব্যাক যখন অ্যাটাকিংয়ে মনোযোগী থাকে, অ্যাটাকটা কিছুটা হলেও সামাল দিয়ে পেছনটা সামাল দিতে পারে, তখন দেখা যায় যে মানে টিম অটোমেটিক্যালি অ্যাডভান্টেজ পাইতেছে, এবং ওই অ্যাডভান্টেজটা এত বড় আকার ধারণ করে যখন ফুলব্যাকের সাহায্যের মধ্য দিয়ে গোল বের হয়ে আসে, তখন সেটা আসলে খুব ভালোভাবে দৃশ্যমান হয়। তো এইটা আমি মানে খুব বেশি পছন্দ করি, যখন ফুলব্যাক সরাসরি টিমের অ্যাটাকে কিংবা গোলে সরাসরি অবদান রাখে, তখন আসলে এই বিষয়গুলা মানে অটোমেটিক্যালি মানে দেখা যায়, বা কিংবা এগুলো এমনিতেই চোখে পড়ে, তখন কথা বলতেও অন্যরকম একটা ভালো লাগে। ফ্রাঙ্কি ডিয়ংকে আমরা দেখছি পেদ্রির সাথে যথেষ্ট ভালো একটা কম্বিনেশন ছিল। এইটা মানে প্রত্যাশিতই ছিল। এইটার বিল্ডিং কিংবা এইটা আরও জোরালোভাবে ঘটবে সেইটাও প্রত্যাশিত।
আশা করতেছি সামনের দিকে গিয়ে সেটা দেখা পাওয়া যাবে। আর রবার্ট লেভানডস্কি আজকের ম্যাচটাতে যে খুবই ফ্লেক্সিবল ওয়েতে ছিল কিংবা তার বল প্লেটা খুবই স্মুথ ছিল, সেইটা কোনোভাবেই মনে করতেছি না। আর তাকে সাব অফ করিয়ে যখন ফেরান তুরেসকে দেওয়া হয়েছে, ও আসার পরেও যে খুব বেশি পরিমাণ মানে স্বাভাবিক ছিল কিংবা মানে মানে কি বলবো, সে যে খুবই ভালো কোনো কিছু করার মতো একটা অবস্থার দেখা পাওয়াতে পারছে, সেইটাও মনে করতেছি না। তো আমার কাছে মনে হয় যে নাম্বার 9 পজিশনে যে খেলে রবার্ট লেভানডস্কি অথবা ফেরান তুরেস, দুইজনের যে কোনো একজনকে মানে ধারাবাহিক হতে হবে। গত ম্যাচটাতে আমরা রবার্ট লেভানডস্কিকে দেখছি যে সে স্কোর পাইছে, সে যথেষ্ট পরিমাণে ইফেক্টিভ ছিল। আজকের ম্যাচটাতে রবার্ট লেভানডস্কি কতটুকু পরিমাণ ইফেক্টিভ ছিল সেটা একটা প্রশ্ন, আবার কেন ছিল না সেটাও একটা পয়েন্ট কিংবা প্রশ্ন হতে পারে। তো এখানে বয়সের ছাপ অবশ্যই একটা কারণ। আর কোনো কারণ যদি খুঁজি তাহলে দেখা যাবে, মানে বলতে হয় যে তার ধারাবাহিক না থাকতে পারার মানে আহ, মানে পারফরমেন্সের ঘাটতি, এটাও বলা যাবে। পারফরমেন্সের ঘাটতি বলতে গত ম্যাচটাতে সে স্কোর পাইছে, ইফেক্টিভ ছিল, এই ম্যাচটাতে সে এত লম্বা সময় খেলার পরেও তার কাছ থেকে মানে ভালো মানের কোনো দৃশ্য ওইভাবে মানে দৃশ্যায়িত হয়নি। এটার কারণটা কি? তো আমার কাছে মনে হয় যে বার্সা এর নাম্বার 9 পজিশনে যেই খেলুক না কেন, একটা ধারাবাহিকতা থাকতে হবে, একটা ধারাবাহিকতা খুবই প্রয়োজন। আর বার্সা টিমে একটা আমাদের টিমে একটা মানে আহ, বড় বৈশিষ্ট্য হইতেছে যে যে কেউ স্কোর পায়, যে এইটা যে কোনো টিমেই করতে পারে, ঠিক আছে, কিন্তু বার্সাতে এটা আমরা গত সিজনেও খুব বেশি পরিমাণ দেখছি। আর গত ম্যাচটাতে বার্সা যেইভাবে স্কোর করছে, এখানে তো তিনটা প্লেয়ারই স্কোর করছিল। তো আজকের ম্যাচটাতে একটা প্লেয়ার দুইটা স্কোর করছে, ঠিক আছে, কিন্তু মানে স্কোয়াডে এমন মানে আহ, বৈশিষ্ট্য আছে যে যে কেউ স্কোর করতে পারে। তো এইটা হইতেছে একটা আলাদা রকম ভালো লাগার বিষয় কিংবা আলাদা রকম শান্তির বিষয়। মানে একটা মানে ভরসা নিয়ে থাকা যায় যে যে কেউ যে কোনো মুহূর্তে চান্স পেলে গোল কনভার্ট করতে পারে কিংবা নেট টাচ করতে পারে, এইটা ঠিক আছে। কিন্তু নাম্বার নাইনই, তাকে কিন্তু ধারাবাহিক হইতে হয়। ঠিক আছে, প্রতিটা ম্যাচে হয়তো স্কোর পাবে না, কিন্তু প্রতিটা ম্যাচে তো তাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে করে একদম চোখের সামনে ওই দৃশ্যটা থাকে যে সে স্কোরের একদম কাছাকাছি ছিল, কিংবা স্কোর তো পেয়ে গেলে তো ঠিক আছে, স্কোর না পাইলে একদম কাছাকাছি ছিল, এইরকম তো একটা মানে আবহ তৈরি করতে হবে। এইরকম আবহ আমার কাছে মনে হয় যে রবার্ট লেভানডস্কি গত ম্যাচের সাথে এই ম্যাচের তুলনা করলে সেইটা হয় না, কিংবা ফেরান তুরেসকে গত ম্যাচের সাথে এই ম্যাচের তুলনা দিলেও তাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু এইটা কোনোভাবেই পজিটিভ কোনো ক্যারেক্টার কিংবা ট্রেট একটা টিমের জন্য হইতে পারে না। এইটা আরও মানে আমার কাছে মনে হয় যে এইটা আরও মানে ডিসঅ্যাডভান্টেজ কিংবা নেগেটিভ একটা বিষয় হিসাবে মানে সামনের দিকে দৃশ্যায়িত হইতে পারে। কারণ দেখা গেল যে বার্সা এমন কোনো ম্যাচ খেলতে নামছে কিংবা এমন কোনো একটা সিচুয়েশনে আছে যখন খুব বেশি পরিমাণ গোলের দরকার, তখন নাম্বার 9কে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তখন তো আসলে হবে না। স্কোরিং যখন ম্যাটার, তখন তো মানে সব থেকে বড় ভরসার জায়গা হবে নাম্বার 9 পজিশনে খেয়ে খেলতেছে সে। তো সে যদি ধারাবাহিক না হয়, তাহলে ওই বিষয়টার ওই যে ঘাটতি যদি বলি, তাহলে ওই ঘাটতির পূরণ কে করবে? তো আমার কাছে মনে হয় যে নাম্বার 9 পজিশনের ধারাবাহিকতা খুবই প্রয়োজন। এইটার দেখা পাওয়া অবশ্যই প্রত্যাশিত হবে। আর বার্সা আহ, উম, মানে আজকে মার্কোস রাশফোর্ডের বার্সার হয়ে তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার তো ছিল, অভিষেক ছিল, সেখানেই সে দুইটা স্কোর করতে পারছে। তো এইটা অবশ্যই মানে পুরো টিমের জন্যই ভালো লাগার বিষয়, বিশেষ করে তার জন্য। সে ডাবল স্কোর পাইছে। যদি আরেকটু পরিমাণ কোনো একটা সুযোগ ক্রিয়েট করে নিতে পারতো কিংবা সুযোগ কাজে লাগাইতে পারতো, তখন হ্যাট্রিক হওয়ারও সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারতো। আর আমার কাছে মনে হয় যে মার্কোস রাশফোর্ড ছাড়াও আজকে অন্য কোনো প্লেয়ারের স্কোর করা দরকার ছিল। বিশেষ করে যদি আমি হাইলাইট করি, তাহলে আমি বলবো যে রাফিনার আজকে স্কোর করা অবশ্যই প্রয়োজনীয় ছিল। কারণ সে যেই পরিমাণ শ্যুট করার চান্স পাইছে, শ্যুট করছে, ওইগুলা আসলে খুবই বেশি পরিমাণ ইফেক্টিভ ওয়েতে সে মানে রূপদান করতে পারে নাই। যদি সে পারতো, তাহলে স্কোর বের হয়ে আসতো। আমার কাছে মনে হয় যে তার দরকার ছিল স্কোর পাওয়াটা, কিন্তু সেটা সম্ভব হয়নি। লামিনী আমাল যে ছিল না, সেইটার অভাব
ফার্স্ট হাফে অনেক বেশি পরিমাণ বোঝা গেছে। সেকেন্ড হাফে যদিও স্কোর পাইছে এবং ওইখানে ফুল ব্যাক থেকে শুরু করে মিড সবাই অ্যাটাকিংয়ে অ্যাটাকটাকে কীভাবে বিল্ড করা যায় ওই দিকে নজর দিছে। তো এত বেশি পরিমাণ ঘাটতি কিংবা অপূর্ণতা ফুটে ওঠেনি, এটা ঠিক আছে। কিন্তু ফার্স্ট হাফে খুব বেশি পরিমাণ দেখা গেছে আমিন ইয়ামাল সে যেভাবে মাঠের মধ্যে থাকে কিংবা সে থাকলে কি করতে পারে বর্তমান সময়ে সেইটা পুরো ফুটবল দুনিয়ায় জানে। বার্সার জন্য সে কত বড় অ্যাসেট সেইটা মানে খুব ভালোভাবে সবাই জানে। আর বিশেষ করে আজকে ফার্স্ট হাফটাতে সে না থাকার কারণে বার্সা অনেকটাই ভুগছে বলে আমি মনে করতেছি। তো ওই অপূর্ণতাটা রাফিনার মাধ্যমে পূরণ হইতে পারতো, কিন্তু রাফিনা আজকে সেটা করতে পারে নাই। আমি জানি না আমি যেভাবে কথা বলতেছি এটা রাফিনাকে নিয়ে আহ, মানে সমালোচনা কিংবা ক্রিটিসিজম হচ্ছে কিনা, তবে আমি আমার ক্রিটিসিজমটাকে পজিটিভলি প্রেজেন্ট করতে চাইতেছি। আমার প্লেয়ার ঠিক আছে, কিন্তু সে যেই পরিমাণ শ্যুট করতে পারছে কিংবা তার এফোর্ট খুবই বেশি পরিমাণ ছিল, এইটা অবশ্যই আমি বলবো। তার এফোর্ট অনেক বেশি পরিমাণ ছিল, কিন্তু তার এফোর্ট অনুযায়ী যে ইফেক্ট সে প্রদান করা দরকার ছিল সেইটা সে করতে পারে নাই, যার কারণে তার স্কোরিংয়ে যাওয়ার যে একটা বড় মানে সুযোগ সেটা সে ক্রিয়েট করে নিতে পারে নাই। এবং এই জায়গাতে বার্সা পুরো টিমই বলা যায় যে একটা মানে মানে অসুবিধার মানে পাইছে কিংবা একটা অসুবিধার কারণ হয়েছে। যদি সে স্কোর বের করে নিতে পারতো তাহলে তো টিম এমনিতেই আরেকটা গোল পাইতো, সেটা ঠিক আছে। তো আমি মনে করি যে রাফিনা এর অবশ্যই সে আহ, মানে সে যে একজন মানে নাম্বার 9 না সেটা ঠিক আছে, সে একজন উইঙ্গার। তার আহ, তার যে সবসময় স্কোর পাওয়াটা অবশ্যই বাধ্যতামূলক সেইটাও মনে করতেছি না। এই জন্যই আমি বলছি যে একজন নাম্বার 9-এর ধারাবাহিক নাম্বার 9 পজিশনে যে খেলে তার ধারাবাহিক হওয়াটা প্রয়োজন। রাফিনা তার জায়গাতে সে যথেষ্ট পরিমাণ ঠিক আছে। আমি বিশ্বাস রাখি যে সামনের ম্যাচটাতে হয়তো হয়তো না নিশ্চিতভাবেই সে পজিটিভ ওয়েতে ব্যাক করবে। এবং সে যদি গোল নাও পায়, কোনো সমস্যা নেই, কিন্তু যে সে শ্যুটগুলো করতেছে কিংবা সে যেইভাবে মানে বলটাকে পুশ করার চেষ্টা করতেছে ওইটাকে সে ইফেক্টিভ করে তুলতে হবে, এইটাই হইতেছে প্রথমত প্রত্যাশা জায়গা। আর দ্বিতীয়ত হইতেছে সেই অ্যাটেম্পটের মধ্য দিয়ে গোল বের হয়ে আসবে। তো বার্সা ওভারঅল 3টা পয়েন্ট বের করে নিছে। আর আরেকটা বিষয় হচ্ছে দুইটা টিমই যথেষ্ট পরিমাণ আস্তে আস্তে ম্যাচটা স্টার্ট করছে। আমরা 10 মিনিটের মধ্যে মানে প্রথম 10 মিনিটের মধ্যে অনেক কিছুই দেখছি। প্রথম 10 মিনিটের মধ্যে দুই দলের কাছ থেকে অ্যাটাক দেখা গেছে, দুই দলের কাছ থেকে শ্যুট দেখা গেছে, দুই দলের কাছ থেকে বড় বড় কিংবা ইম্পর্ট্যান্ট পাসিং দেখা গেছে। এইগুলা কিন্তু মানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সৌন্দর্য ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আহ, বার্সা যে প্রথম 10 মিনিটের মধ্যেই আহ, মানে অপোনেন্টকে মানে চ্যালেঞ্জ জানাতে পারছে, এইটা বার্সার জন্য অনেক বেশি পরিমাণ অ্যাডভান্টেজের বিষয়। কারণ ওইখানে যে মানে বার্সা যেখানে খেলতে গেছে সেটা তো তাদের জন্য এওয়ে ম্যাচ। এবং একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে নিউক্যাসলের যে ফ্যান্সরা ছিল তাদের ফ্যান্সরা এত বেশি পরিমাণ ছিল, বার্সা ফ্যান্সরা আসলে কোন জায়গাতে আছে কিংবা স্টেডিয়ামের কোন গ্যালারিতে কোন কোন কর্নারে এরা আছে সেটা আসলে খুঁজে পেতে পেতে আমার কাছে আমি মনে হয় প্রায় 67 মিনিটসে গিয়ে পাইছি। মানে ক্যামেরাটা আসলে আমি বারবার খুঁজতে চাইছিলাম যে আসলে ফ্যান্সরা কোথায়। যখনই ক্যামেরা দেখায় তখনই মানে ফ্যান্সদেরকে যখনই ক্যামেরা মানে তাক করে তখনই দেখা যায় যে নিউক্যাসলের ফ্যান্সরা, তাদের ফ্যান্স এত বেশি পরিমাণ ছিল, তাদের ক্রেজটা খুবই মানে তাদেরকে কাজে দিছে। তারা বারবার প্লেয়াররাও বারবার মানে ফ্যান্সদেরকে উৎসাহিত করতেছিল যে তোমরা আমাদেরকে মানে মোটিভেট করো। তো এইটা তাদেরকে অনেক বেশি পরিমাণ কাজে দিছে তাদের মানসিক শক্তিটা বাড়ানোর জন্য, ইভেন শারীরিক শক্তিটাও বাড়ানোর জন্য বলে আমি মনে করতেছি। 67 কিংবা 68 মিনিটসের দিকে গিয়ে একবার ক্যামেরা মানে বার্সা ফ্যানদের দিকে মানে মানে ফিট করছিল, তখন দেখতে পারছি যে কিছু কিছু সংখ্যক, কিছু বলতে মোটামুটি আছে একটা কর্নারের দিকে বার্সা ফ্যানরা ওইখানে চিয়ার করতেছে। খুব সম্ভবত, খুব সম্ভবত না, শিওরলি ওইটা ছিল মার্কোস রাশফোর্ডের ফার্স্ট গোলটার পরে। তো এইটা একটা বিষয়। অবশ্য
ফ্যান্সরা কিছু সংখ্যক হলেও ওইখানে থাকবে, সেটা স্বাভাবিক বিষয়। অ্যাওয়ে ম্যাচ হলে যে ফ্যান্সরা থাকবে না সেইটা তো না। সর্বোপরি সব কিছুর পরে বার্সা তিনটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারছে, এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ, তাও অ্যাওয়ে ম্যাচ। টোটাল 4টা ম্যাচ অ্যাওয়ে খেলতে হবে, 4টা হোম ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে নতুন নিয়মটা আছে সেখানে তো টোটাল 8টা ম্যাচ খেলতে হয় লিগ ফেজে। ইতিমধ্যে বার্সা একটা অ্যাওয়ে ম্যাচ খেলে ফেলছে, বাকি রয়েছে 3টা অ্যাওয়ে ম্যাচ, আর আরও 4টা হোম ম্যাচ খেলতে হবে, তো টোটাল 8টা হবে। বার্সা প্রথম ম্যাচেই 3টা পয়েন্ট পকেট করতে পারছে, এইটা হইতেছে সবথেকে বড় খবর এবং সবথেকে স্বস্তির জায়গা। সব ধরনের আলোচনা, সমালোচনা, সব সব ধরনের ডিসকাশন পরে এটাই হইতেছে প্রাপ্তি, এটাই হইতেছে বার্সার জন্য অনেক বড় একটা স্বস্তির বিষয়। সামনের ম্যাচটাতে হয়তো গিয়ে বার্সা আলাদা রকম এনার্জি নিয়ে মাঠে নামতে পারবে, কারণ ইতিমধ্যেই 3টা পয়েন্ট নিজেদের ঝুলিতে নেওয়া গেছে। শুরুর দিকে আমি সবসময় একটা কথা বলি, শুরুর দিকে যদি পয়েন্টগুলো বক্স করা যায় তাহলে মানে মাঝখানে গিয়ে যদি একটু ডাউন হয়, ডাউন বলতে ড্র হয় কিংবা লুজ করেও, তখন 3টা পয়েন্ট তো যাবে, লুজ করলে 2টা পয়েন্ট যাবে। তখন দেখা যাবে যে শুরুর সময়ে যে পয়েন্টগুলা পকেট করা গেছে ওইগুলা ওই সময়টাকে একটু কাভার করে দিচ্ছে। তো শুরুর সময় যদি স্টার্টিংটা যদি স্ট্রংলি করা যায়, পয়েন্টগুলা নিজেদের কাছে রেখেই, তাহলে সেটা বাড়তি সুবিধা দিবে সামনের দিকে, এটা আমি মনে করি। তো সামনের ম্যাচটাতে বার্সা কীরকম করে না করে সেইটা একটা বিষয়। লামিনী আমালকে সামনের ম্যাচটাতে পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, এবং সে আসলে টিমের যেই স্পিরিট কিংবা প্ল্যানিং সেইটা আরও ওয়াইড হবে, সেটা অবশ্যই প্রত্যাশিত। তাকে অবশ্যই দলে প্রয়োজন আছে। সে মানে এই মুহূর্তে এসে লামিনী আমালকে ছাড়া বার্সেলোনা যে খুবই স্ট্রংলি কন্টিনিউ করার একটা মানে পর্যায়ে যেতে পারবে, সেইটা আসলে মনে করার কোনো কারণ নাই। কারণ বার্সা যেই সিস্টেমের ভেতরে আছে, যেই প্রসেসের মধ্যে আছে বর্তমানে, সেখানে লামিনী আমালের তুলনা লামিনী আমালই। তো আমার কাছে এটাই মনে হচ্ছে যে তার প্রয়োজনীয়তা এই দলে মানে অনেক বেশি পরিমাণ। আমি এটা নিঃসন্দেহেই মানে বলতেই হবে। আজকের ম্যাচের বিশেষ করে ফার্স্ট হাফটা দেখে লামিনী আমালের যে অভাবটা, সেটা খুব ভালোভাবেই মানে দৃশ্যমান হয়েছে, সেটা মানে বলতেই হয়। তো সব কিছুর পরে বার্সা 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারছে। এখন প্লেয়ারদের যথেষ্ট রেস্টের প্রয়োজন, রিকভারির প্রয়োজন। আশা করতেছি যে এগুলা কাটিয়ে নেক্সট ম্যাচটাতে পুরো টিমকে আবার এনার্জেটিক এবং খুবই পজিটিভ ওয়েতে মাঠের মধ্যে দেখতে পারবো।